সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের অঙ্কের প্র্যাকটিস সেট মানে প্র্যাকটিস ক্লাস আমাদের চলছে। ওকে, তো ডাব্লিউপি, কেপি আর এমটিএসের এক্সামকে টার্গেট করে এই ক্লাসগুলো আমাদের হচ্ছে। তো যারা সিরিয়াসলি প্রিপারেশন করছো, এবছরই একটা জব নেওয়ার পুরোপুরি তোমরা টার্গেট করেছো, তারা অবশ্যই ডেইলি রোজ সকাল তোমরা এই ক্লাসটা ম্যাথমেটিক্সের করো। তোমাদের অঙ্কে একটা অঙ্কতেও মানে পরীক্ষার খাতায় প্রবলেম হবে না। ওকে, তো 100 দিন কন্টিনিউ আমাদের এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 53, 53 নম্বর দিনের ক্লাস। তো এর আগের যে কটা ক্লাস হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। কেউ যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো চ্যাপ্টার দেখতে চাও, তারও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর কারো যদি মনে হয় যে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করবে, ক্লাসের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো যারা নতুন এসে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। আর ক্লাসটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো দেখো, এখানে প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে এক ব্যক্তির মাসিক আয় বলছে আমাদের এখানে 13,500 টাকা ছিল। তার মাসিক ব্যয় আমাদের এখানে বলছে কত, 9,000 টাকা। ঠিক আছে, এরপর বলছে পরের বছর তার মাসিক আয় 14% বৃদ্ধি এবং ব্যয় 7% বৃদ্ধি হয়েছে, তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি হয়েছে। তাহলে এরকম টাইপের আয় ব্যয়ের অঙ্ক যদি আসে, ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক যদি আসে, তাহলে ডাইরেক্ট একটা নিয়মে আমরা করতে পারি। সেটা আমি তোমাদের শেখাচ্ছি, ডাইরেক্ট করতে পারবে। বাকি তোমরা যে নিয়মে করো ওইটাতে করতেই পারো, বাট এটা হচ্ছে বলতে পারো ম্যাজিক্যাল একটা নিয়ম আমি তোমাদের শেখাচ্ছি। এর আগেও আমি অনেকবার দেখিয়েছি, যারা রেগুলার ক্লাস দেখো অবশ্যই শিখে যাবে। ঠিক আছে, ভবিষ্যতে এরকম অঙ্ক আসলে আমরা ওইখানে দেখাবো। তো এর জন্য রেগুলার তোমার ক্লাস দেখতে হবে। নিয়মটা একদম সিম্পল। এখানে লিখবে ইনকাম মানে আয়, বাঁ দিকে লিখবে এক্সপেন্ডিচার মানে খরচ, ডান দিকে লিখবে এখানে সেভিংস। সবসময় এরকমভাবেই সাজাবো, এতে কোনো চেঞ্জ নেই। এবার আমাদের এখানে দেখো মাসিক আয়, ইনকাম কত দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে 13500 টাকা। আর তার এখানে আমাদের বলছে যে মাসিক ব্যয়, ব্যয় মানে এক্সপেন্ডিচার মানে খরচ, খরচ আমাদের এখানে কত বলছে 9,000, 9,000। আর তাহলে এবার আমরা যদি সেভিংস সঞ্চয় বার করতে হয়, তাহলে ইনকাম থেকে যত খরচা করছি সেটা বাদ দিয়ে দাও, তাহলে সেভিংস কত পড়ে থাকবে। এবার দেখো এখানে না একটু সিম্পলিফাই করতে পারি আমরা, এই 00 সাথে এই 00 কেটে বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটা 00, এখানে 00 বাদ বাদ, তাহলে এখানে 135 আর 90 থাকলো। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে পেয়ে যাবো 45। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট আমরা এইভাবে করবো পরীক্ষার খাতায়। এই 00গুলো আমরা আমাদের ব্রেনেই আমরা ক্যালকুলেশন করে দেখে বুঝে যাবো যে এখানে 00 ক্যান্সেল। ওকে, তোমাদের এইভাবে ভাবা শেখাচ্ছি, যাতে পরীক্ষার খাতায় কমপ্লিকেটেড অঙ্ক আসলেও তোমরা ইজিলি করতে পারো। ঠিক আছে, এর জন্য এই ক্লাসটা তোমাদের দেখতে হবে, একদম বেসিক থেকে প্রত্যেকটা জিনিস আমি বোঝাচ্ছি। এবার সিম্পল দেখো, এখানে আমরা এখানে কি পাচ্ছি, আমাদের দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে খরচ আর একটা হচ্ছে সেভিংস। তাহলে খরচ আমরা এখানে কত পাচ্ছি, 90 টাকা। ঠিক আছে, তাহলে এক্সপেন্ডিচারের জায়গায় আমরা এখানে লিখে দিচ্ছি 90। আর সেভিংস কত হচ্ছে, সেভিংস হচ্ছে 45 টাকা। তাহলে এখানে লিখি 45। এবার এটাও আমরা কাটাকাটি করতে পারি, 45 অক্ষে 45। ঠিক আছে, 45 দুগুণে 90। তাহলে এখানে এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আমরা এই কাটাকাটিটা এখানেই করতে পারতাম। 45 অক্ষে 45, 45 দুগুণে 90। তাহলে সেভিংস কত পাচ্ছি, 1 ইউনিট। আর এক্সপেন্ডিচার খরচ পাচ্ছি আমরা 2 ইউনিট। তাহলে এখানে 2 লিখে দাও। তাহলে এতটা ফাস্ট আমরা করতে পারি। ঠিক আছে, তো পুরো অঙ্কের ক্যালকুলেশন আমরা এইটুকু জায়গার মধ্যে করে ফেললাম। এবার দেখো, আর দুটো স্টেপে অঙ্কের অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে এক যেটা দেখতে পাচ্ছ, এই একটা আমাদের এইখান থেকে এইটুকুর ভ্যালু মাথায় রাখবে, এই গ্যাপের ভ্যালু হচ্ছে 1। আর এখানে ক্রসে যে 2 দেখতে পাচ্ছ, এটা ক্রসে চলে আসে জাস্ট, এই একটা এখানে এইটুকু গ্যাপের ভ্যালু হয়ে যায়। আর এই 2টা আমাদের এই, তাহলে এইটুকু গ্যাপের ভ্যালু হয়ে যাবে। তাহলে এই 2টা হয়ে যাবে আমাদের এইটুকু গ্যাপের ভ্যালু। ক্লিয়ার? বুঝতে পারলে ক্লিয়ার? এবার দেখো, আমাদের এখানে বলছে যে তার মাসিক আয় ইনকাম 14% বৃদ্ধি পাচ্ছে, এটা ইনকামের লাইন। ইনকাম 14% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে 14% লিখে দাও। ব্যয় এক্সপেন্ডিচার 7% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা এক্সপেন্ডিচার 7% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এক্সপেন্ডিচারের নিচে 7% লিখে দাও। এবার আমাদের বার করতে হবে যে সঞ্চয় কত পার্সেন্টের কি চেঞ্জ হবে। সেভিংস এখানে একটাই জায়গা ফাঁকা আছে। এবার এটা দেখো কত ইজিলি গ্যাপটা আমরা পূরণ করবো। এখান থেকে 7 থেকে 14 হওয়ার জন্য কত পার্সেন্টের বৃদ্ধি হচ্ছে, 7%। ঠিক আছে, তাহলে এটার গ্যাপ নাও, 14 আর 7-এর গ্যাপ 7%, বা 7 থেকে 14 হওয়ার জন্য 7%-এর বৃদ্ধি। তাহলে সেটা হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা কত পাচ্ছি, 7%। তাহলে সিম্পল, 2 ইউনিটের ভ্যালু কত হবে, এক, ধরো এইভাবে ভাবো যে একটা জিনিসের দাম যদি 7 টাকা হয়, দুটো জিনিসের দাম কত, 7 দুগুণে 14 টাকা হবে। তাহলে এখানে সিম্পল 14% হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমাদের জাস্ট দেখতে হবে এখান থেকে 7, তার সাথে এই 7 যোগ করে 7 7 আমাদের এখানে কত হচ্ছে, 14। তাহলে এটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে 14-এর সাথে ওই 14 যোগ করে দাও, 14 দুগুণে এটা হয়ে যাবে কত, এখানে 28%। তাহলে সেভিংস কত বৃদ্ধি পাবে, 28%। ওকে, তাহলে এই অঙ্কটা আমি 10 সেকেন্ডে আমি অ্যান্সার বলতে পারতাম। ঠিক আছে, বাট 10 সেকেন্ডে যদি আমি অ্যান্সার বলি, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না যে আমি কী করলাম, কোথায় কী ক্যালকুলেশন করলাম। তো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় যদি আসে, তুমি যদি অন্য মেথডে করো, তোমার মিনিমাম 40 থেকে 50 সেকেন্ড যাবে। বাট এই মেথডে যদি তুমি করো, যতই বড় ক্যালকুলেশন দিক, তুমি প্রত্যেকটা অঙ্ক 10 সেকেন্ডে করতে পারবে। এর জন্য এই মেথডটা তোমার শিখতে হবে। ঠিক আছে,
মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনে আসো। 2 নম্বর কোশ্চেন বলছে 50 কেজি সীসা ও টিনের মিশ্রণে 60% সীসা আছে। ঠিক আছে? এবার বলছে এই মিশ্রণে কত সীসা মেশালে মিশ্রণ 75% সীসা হবে। তাহলে সীসা আর টিন আছে, সীসাকে আমরা সীসা মানে এস লিখে দিচ্ছি, টিনকে আমরা টি লিখে দিচ্ছি, বোঝার জন্য বুঝলেই হবে। 60% সীসা আছে, 60% মানে কি টোটাল হয় 100%। ঠিক আছে? টোটাল কত হয় 100%। তাহলে 100 এর মধ্যে 60 হচ্ছে সীসা। 60 যদি সীসা হয় তাহলে বলতে পারি আমাদের 100 থেকে 60 বাদ দিয়ে দেওয়ার পরে আছে 40, তাহলে 40 টিন আছে। এবার এখানে একটুখানি 0 গুলো একটু ক্যান্সেল করে নাও, ছোট করে নাও, তাহলে 6 আর 4 হচ্ছে। ক্লিয়ার? এটা আরও কাটা যায়, আমরা আরও যদি কাটাকাটি করি 2 দিয়ে কাটলে 3 আর এটা হবে 4। ঠিক আছে? আরও শর্ট করে কাটতে পারি আমরা, 2 দিয়ে কাটলে এটা হবে 3, 2 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 2। ঠিক আছে? 2 দিয়ে কেটে দিলাম। এরপর আমাদের এখানে বলছে এই মিশ্রণে কত সীসা মেশালে, সীসা আমাদের এখানে মেশাচ্ছে, সীসাতে কিছু আমরা একটা অ্যাড করছি যাতে 75% সীসা হয়। এবার সীসা যদি 75% হয়ে যায় তাহলে 100-র মধ্যে 75 সীসা হলে 25 হয়ে যাবে টিন। তাহলে 75 আর 25-এর রেশিও বানিয়ে নাও, 25 অক্ষে 25, 3 25 75, তাহলে সীসা আর টিন হবে 3:1। সীসা আর টিন হবে কত? 3:1। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমাদের এখানে কি মেশাচ্ছি? সীসা মেশাচ্ছি, তাহলে সীসা আগে যা ছিল পরে কিছুটা বৃদ্ধি পাবে, কিন্তু টিন যেহেতু আমরা মেশাচ্ছি না, তো টিন আগে যা ছিল পরে তাই থাকবে। এবার টিন আগে ছিল 2, পরে হচ্ছে 1, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেম করার জন্য কি করব, এখানে 2 আছে, এখানেও টিনকে আমাদের 2 বানাতে হবে, সেম করতে হবে, মানে যেটা আমরা মেশাচ্ছি না সেটা আমাদের সেম হবে। তাহলে এই 1কে 2 বানানোর জন্য সিম্পল 2 দিয়ে গুণ। এবার রেশিওতে এটার সাথে যদি কিছু গুণ করি সেম জিনিস এটার সাথে গুণ হয়ে যায়, তাহলে এখানে 2 অক্ষে 2 হয়ে যাবে আর এখানে 3 দুগুণে 6 হয়ে যাবে। তাহলে এখানে ডাইরেক্ট আমরা এখানে 6 করে দিচ্ছি আর এখানে 2 অক্ষে 2 করে দিচ্ছি, মানে 2 এর গুণ করে দিলাম। তাহলে এবার তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে টিন যেহেতু মেশাচ্ছি না, টিন সেম আছে, কোনো অসুবিধা নেই। সীসা এখানে বৃদ্ধি পাচ্ছে 3 থেকে 6 হচ্ছে, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 3 বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কত এখানে রেশিওতে বৃদ্ধি করছি? 3 ইউনিট বৃদ্ধি করছি, এটা দেখেই বোঝা যাচ্ছে। ক্লিয়ার? ওকে। এবার বলছে যে টোটাল আমাদের 50 কেজি আমাদের ছিল জিনিসপত্র। ঠিক আছে? টোটাল টিন আর সীসা কত ছিল? 50 কেজি, তাহলে 50 লেখো। এখানে টিন আর সীসার রেশিওতে টোটাল কত হচ্ছে? আমরা 3 আর 2 কত পাচ্ছি? 5। তাহলে টোটাল 50কে 5 ইউনিট দিয়ে ভাগ। এবার বলছে কত সীসা আমি মিশিয়েছি, তাহলে আমরা 3 ইউনিট সীসা মিশিয়েছি, 3 থেকে 6 হওয়ার জন্য 3 ইউনিট সীসা মিশিয়েছি। তাহলে 3-এর ভ্যালু, এই 3 ইউনিটের ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ, 5 দিয়ে কাটলে এটা হবে 10, 3 × 10 মানে 30। ঠিক আছে? তাহলে আমাদের সিম্পল অ্যান্সার হয়ে যাবে 30 কেজি। ঠিক আছে? অপশান সি ইজ কারেক্ট। তাহলে এই যে এই অঙ্কটাও আমাদের 5-10 সেকেন্ডে পুরোপুরি হয়ে যাবে, বাট ছোট অঙ্ক দেখো, কিন্তু আমি পুরো ডিটেলসে বোঝাচ্ছি, প্রত্যেকটা অঙ্কই আমি এরকম ধরে ধরে ডিটেলসে বোঝাচ্ছি। ওকে? যাতে কারো কোনো প্রবলেম না হয়, যারা বেসিক থেকে একদম ক্লাস করছো তারাও যাতে বুঝতে পারো। তো নেক্সট দেখো আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে যে 300 গ্রাম চিনির ঘোল আছে আমাদের এখানে, 40% চিনি আছে। তাহলে এই কোশ্চেনটা আরও ফার্স্ট তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে 40% চিনি আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে চিনি মানে সুগার এস, আর এর সাথে আমরা ওয়াটার ধরে নিচ্ছি, ঘোলের মধ্যে চিনি আর ধরো জল আছে। তো টোটাল হয় 100%, তার মধ্যে যদি 40, টোটাল 100-এর মধ্যে যদি 40 যদি চিনি হয় তাহলে বলবো 100 থেকে 40 বাদ দাও, 60 হয়ে যাবে জল। 0 ক্যান্সেল করে দাও, 4:6, এটা আরও কাটলে 2 দিয়ে কাটলে 2:3। ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? 2:3। ক্লিয়ার? এবার বলছে যে তার কত গ্রাম আর হবে, এটা আর কত গ্রাম চিনি মেশালে, চিনি মানে সুগার আমরা এখানে অ্যাড করছি, তাহলে আর কত গ্রাম আমরা এখানে চিনি মেশাবো, আর কত গ্রাম চিনি সুগার মেশালে নতুন ঘোল 50% চিনি হবে। তাহলে 50% যদি চিনি হয় তাহলে 50% এখানে জল হবে, কাটাকাটি করলে 1:1, তাহলে রেশিও হয়ে যাবে কত পরে? 1:1। ঠিক আছে? এবার আমাদের যেহেতু আমরা জলটা মেশাচ্ছি না, তাহলে জল প্রথমে যা ছিল পরেও সেম করতে হবে। তাহলে এখানে 1কে 3 করতে হবে, 3 বানানোর জন্য এখানে 3 দিয়ে গুণ, তাহলে এটার সাথে 3 গুণ করলে এটাও 3 গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3:3। ক্লিয়ার? এক লাইনেই আমরা এগুলো ভাববো। ঠিক আছে? বেশি বড় অঙ্ক করব না। এবার দেখো সিম্পল আমাদের এখানে সুগার অ্যাড হচ্ছে কত? 2 থেকে 3 হচ্ছে, মানে 1 ইউনিটের বৃদ্ধি হচ্ছে। আর এখানে ওয়াটার যেহেতু মেশায়নি, তাহলে ওয়াটার প্রথমে যা ছিল পরেও সেম করে ফেলেছি আমরা। ঠিক আছে? এবার আমাদের টোটাল ছিল প্রথমে 300 গ্রাম, তাহলে 300 লেখো। টোটালে আমাদের এখানে 2 আর 3 টোটালে কত ছিল? 5 ইউনিট, তাহলে 5 দিয়ে ভাগ। আমাদের এখানে কত আমরা চিনি মিশিয়েছি সেটা জিজ্ঞাসা করেছে, চিনি আমরা 1 ইউনিট মিশিয়েছি, তাহলে 1-এর ভ্যালু বার করার জন্য 1 দিয়ে গুণ। 5 দিয়ে যদি আমরা কাটি 5 6 30 মানে 60, তাহলে আমাদের অ্যান্সার আসছে 60 গ্রাম। অপশান সি ইজ কারেক্ট। ওকে? ইজি। নেক্সট পরেরটাতে আসি আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে একজন পরীক্ষার্থী 30% নম্বর পায় এবং 5 নম্বরের জন্য অনুত্তীর্ণ মানে ফেল করে। তাহলে 30% নম্বর পেয়েছে পার্সেন্টেজে, আরও 5 নম্বর পেলে সে পাস করে যেত। তাহলে আমাদের কাজ হবে তাকে 5 নম্বরে নিয়ে যাওয়া। তাহলে এখানে যত নম্বরের জন্য ফেল হচ্ছে সেই নাম্বারটা অ্যাড করে দেবো, যোগ করে দেবো, 5 নম্বর তাকে দিয়ে দেবো, তাহলে সে পাস হয়ে যাবে।
এবার এই পাশে পাস মানে এই পাশেও পাসই আসবে। দেখো অন্য একটা পরীক্ষার্থী 40 নম্বর পেয়েছে 40%, তাহলে এখানে 40% নম্বর পেয়েছে, ঠিক আছে, এবং অবশ্যক ন্যূনতম নম্বর থেকে 10 নম্বর বেশি পেয়েছে। এবার যেহেতু সে 10 নম্বর বেশি পেয়ে যাচ্ছে, তাকে 5 নম্বরে আনার জন্য যত নম্বর বেশি পেয়েছে সেটা আবার মাইনাস করে দাও। তাহলে 10 বেশি পেয়েছে, তাহলে 10 মাইনাস করে দাও, তাহলে এটা আবার 5 নম্বরে চলে আসবে। তাহলে এই পাশেও 5 নম্বর, এই পাশেও 5 নম্বর, তাহলে দুটোই যেহেতু 5 নম্বর, তাই আমরা এটা ইকুয়াল বলতে পারি। ওকে, এবার বলছে উত্তীর্ণ হওয়ার জন্য কত নম্বর পেতে হবে, ন্যূনতম কত নম্বর পেতে হবে। তাহলে উত্তীর্ণ পাস হওয়ার জন্য কত নম্বর দরকার, 30% প্লাস 5 নম্বর দরকার। বা আমরা বলতে পারি যে আমরা এটাও বলতে পারি যে 40% মাইনাস 10 নম্বর দরকার, এই দুটোই আমাদের সেম। এবার এখান থেকে আমরা টোটাল দেখো আমরা কীভাবে ক্যালকুলেশনটা করছি। এই পাশে 30% আছে, এই 30%গুলোকে এক পাশে নেবো, তাহলে এখানে 5 আছে 5 লিখলাম, এখানে -10 এ পাশে আসলে +10 হয়ে গেল, 40 আছে এই পাশে পার্সেন্টেজে এখানে লিখলাম, 30% এ পাশে আসলে -30% হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে কত, আমাদের এখানে যোগ করলে 10 আর 5 15 হয়ে যাচ্ছে, 40 থেকে 30 গেলে আমাদের এটা 10% হয়ে যাচ্ছে। তাহলে 10%-এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 15। ওকে, তাহলে 10%-এর ভ্যালু কত, 15। এবার আমাদের বলছে উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যক কত নম্বর পেতে হবে। তাহলে একটা জিনিস দেখো যে এখানে আমরা পাচ্ছি যে 15 যেটা হচ্ছে সেটা 10%-এর ভ্যালু, 10% দিয়ে ভাগ, তো এখানে 30%-এর ভ্যালু কত হবে সেটা বার করার জন্য 30% দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 30%-এর ভ্যালু। তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, জিরোর সাথে জিরো ক্যান্সেল, 3 15 45, তাহলে 30% মানে কত, 45 নম্বর, ঠিক আছে। তাহলে 5 নম্বরের জন্য কত নম্বর দরকার, 5 নম্বরের জন্য আমাদের দরকার 30%, 30% মানে কত, 45 নম্বর। তাহলে এখানে লেখো 45 প্লাস আরও 5 নম্বর, টোটাল 50 নম্বর। তাহলে 50 নম্বর পেলে পাস হয়ে যাবে। তাহলে অপশান এ ইজ কারেক্ট। ওকে, ক্লিয়ার, নো দিক্কত। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 5 নম্বর কোশ্চেন। তো 5 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে দেখো, একজন দোকানদার এমনভাবে চিনি বিক্রি করে যাতে 950 গ্রাম চিনির বিক্রয় মূল্য, তাহলে 950 গ্রাম চিনির বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস 1 কেজি চিনির ক্রয় মূল্যের সমান। 1 কেজি চিনি মানে 1000 গ্রাম, এখানে এটাকে কেজি থেকে গ্রামে নাও, 1000 গ্রাম চিনির ক্রয় মূল্য মানে কস্ট প্রাইসের সিপির সমান, তাহলে সমান করে দাও। এবার এখান থেকে জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করো, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এসপি, সিপি এ পাশে আসলে তলায় গিয়ে বসবে এসপি বাই সিপি ইকুয়াল টু, এই পাশে 100 আছে ওপরে লিখবো 95, এ পাশে আসলে তলায় গিয়ে বসবে 95। ক্লিয়ার, নো দিক্কত। এবার আমাদের এখানে কি বলছে, আমাদের বলছে তার শতকরা লাভ কত। এবার একটা জিনিস সিম্পল ভাবো যে যদি আমরা কোনো জিনিস সিপি 95 টাকা হয়, মানে কোনো জিনিস 95 টাকায় কিনি আর সেল করি 100 টাকায়, তাহলে প্রফিট হবে, কতর প্রফিট হবে, 95 জিনিস 100-তে বিক্রি করলে 5-এর প্রফিট হবে, মানে 5 টাকার প্রফিট হবে। সেটাই যদি পার্সেন্টেজে বার করতে হয় তাহলে এইভাবে করতে হয়। যদি আমরা প্রফিটটা পার্সেন্টেজে বার করতে চাই তার জন্য সিম্পল করতে হবে, যত টাকার প্রফিট হচ্ছে সেটা উপরে লিখবো, সিপিটা আমরা নিচে লিখবো, সিপি কত 95, কস্ট মানে প্রফিট বা লস সবসময় সিপির ওপর বের হয়, আর পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ, ব্যাস অঙ্ক খতম। 5 দিয়ে কাটলে 5 19 95, তো 100/19 যদি করি 5 19 95, 5/19, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার আসবে অপশান এ ইজ কারেক্ট। ওকে, নো দিক্কত। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 6 নম্বর কোশ্চেন, নাম্বার 6। ওকে মেরে ভাই, চলো 6 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি সাইকেল 2850 টাকাতে বিক্রি করে এক দোকানদার 14% লাভ করে। তাহলে 2850 যখন এই টাকাতে বিক্রি করছে 14%-এর লাভ হচ্ছে, তাহলে এটা 14% লাভের ভ্যালু। এবার লাভের ক্ষেত্রে কি হয়, যত পার্সেন্টের লাভ বলে সেটা 100-র সাথে যোগ হয়, তাহলে 14 এখানে 100-র সাথে যোগ করে দাও, তাহলে এটা 114%-এর ভ্যালু। ক্লিয়ার? আমাদের এখানে বলছে যদি 8% লাভ করতে হয় তাহলে সাইকেলটি কত দামে বিক্রি করতে হবে। তাহলে 8% লাভের ভ্যালু আমাদের বার করতে হবে। তো 8% লাভ, তার মানে 100-র সাথে 8-এর যোগ হয়ে যাবে যদি লাভ বলে, তাহলে 108, তাহলে 108%-এর ভ্যালু বার করতে হবে, তাই 108 দিয়ে গুণ, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ হয়ে যাবে ক্যান্সেল। ক্লিয়ার ভাই, নো দিক্কত। 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা 5 দুগুণে 10, 7 দুগুণে 14, নো প্রবলেম। 2 দিয়ে যদি আমরা এটা কাটি এটা আমরা পাবো 54, নো প্রবলেম। 57, আচ্ছা দেখি আমাদের এটা ডাইরেক্ট কাটা যায় কিনা। 285 দিয়ে যদি আমরা কাটি 57, তো 4 5 20, 5 5 25, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 57, 5 দিয়ে 5 সাথে 35, 3 5 হাতে আমার 3 28, 5 দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে, নো প্রবলেম। তাহলে এটা দিয়ে এটা 5 বারে কেটে যাচ্ছে, 0 আছে তাহলে 50 হয়ে যাবে। তাহলে অ্যান্সার আমাদের কত, 50 × 54, তাহলে এখানে 0 আসলো, 4 5 20 0, হাতে আমার 2 আসছে, 5 5 25 আর 2 27, তাহলে 2700 আমাদের ফাইনাল অ্যান্সার, অপশান বি ইজ কারেক্ট। ওকে, তাহলে কত দামে বিক্রি করতে হবে, 2700 টাকায় বিক্রি করতে হবে। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। 1 ডজন কলম বিক্রি করে একজন, এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে দাও। এই টাইপের কোশ্চেন অনেকের জানা নেই যে কীভাবে করতে হয়, তাই প্রবলেম হয় তার, আজকের থেকে আর প্রবলেম হবে না। 1 ডজন কলম বিক্রি, 1 ডজন মানে 12টা,
1 ডজন কলম বিক্রি করে একজন দোকানদারের 4টি কলমের সমান বিক্রয় মূল্যের লাভ হচ্ছে। তাহলে এখানে যদি প্রফিট বলে, যদি লাভ এখানে বলছে, তো প্রফিট যদি বলে সেক্ষেত্রে মাথায় রাখবে সেলিং প্রাইস বড়, কস্ট প্রাইস ছোট। তাহলে লাভের ক্ষেত্রে কি হয়? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। প্রফিটের ক্ষেত্রে কি হয়? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ক্লিয়ার? ওকে। তাহলে এখানে বলছে 4টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে। তাহলে প্রফিটটা কি হচ্ছে? 4টি কলমের সেলিং প্রাইস এসপি সমান প্রফিট ইকুয়াল, এবার সেলিং প্রাইস মাইনাস সিপি করব। এবার বলছে 12 ডজন কলম বিক্রি করছি, মানে 1 ডজন কলম বিক্রি করছি মানে 12টা কলম বিক্রি করছি, ঠিক আছে? তাহলে এখানে সেল করছি কত? 12টা কলম সেল করছি, এসপি মাইনাস, এবার 12টা কলম যদি সেল করি তার মানে আমি 12টা কলম কিনে এনেছিলাম, তাহলে এখানে হয়ে যাবে 12টাই সিপি। ব্যাস এই ফরম্যাটে সাজিয়ে দিলাম পুরোটা, আর এখানে যা বলছিল সেটাই বসিয়ে দিলাম। এবার এসপিগুলো এক পাশে আসবে, সিপিগুলো এক পাশে আসবে, তাহলে এখানে এসপি যদি এই পাশে আসে তাহলে পাবো 4 এসপি মাইনাস 12 এসপি ইকুয়াল টু মাইনাস 12 সিপি। এটি যদি বিয়োগ করি আমরা মাইনাস 8 এসপি পাবো ইকুয়াল টু মাইনাস 12 সিপি পাবো। মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এসপি বাই সিপি ইকুয়াল টু, তো 4 দিয়ে কাটলে এটা 3 4 12, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে এখানে 3 পাবো উপরে, নিচে পাবো 2। তাহলে 2 এর জিনিস 3 টাকায় বিক্রি করছি, তার মানে 1 এর প্রফিট হচ্ছে, ঠিক আছে? এবার শতকরা লাভ বার করতে হবে, তো প্রফিট পার্সেন্ট বার করার জন্য উপরে আমরা লিখবো যত প্রফিট হচ্ছে 1 এর প্রফিট, নিচে লিখবো আমরা সিপি কত? কস্ট প্রাইস 2, 100% দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। 2 দিয়ে কাটলে 50%, তাহলে এখানে প্রফিট কত হচ্ছে? 50%। অপশান এ ইজ কারেক্ট, 7-এর এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি, বোঝা গেল? 8 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 624 টাকা এ বি সি এর মধ্যে এই অনুপাতে ভাগ করলে সি এর ভাগ কত হবে? এবার সিম্পল জিনিস দেখো, জাস্ট এটা একটু আমাদের একটু সিম্পলিফাই করা জানতে হবে। তাহলে এ বি সি 3জন আছে, 1/2 ইস টু 1/3, 1/3 ইস টু 1/4 অনুপাতে টাকাটা ভাগ হবে। এবার এই অনুপাতকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সিম্পল নিচে 2 3 আর 4-এর লসাগু নিতে হবে। কত হবে? 12। তাহলে 12 দিয়ে সিম্পল প্রত্যেকটাকে গুণ করতে হবে। তো 1/2 দিয়ে 12কে গুণ যদি আমরা করি তাহলে 6 দুগুণে 12 6 আসবে। 1/3 দিয়ে 12কে গুণ করলে 3 4 12 4 আসবে। 1/4 দিয়ে 12কে গুণ করলে 3 4 12 3 আসবে। তাহলে রেশিও সিম্পলিফাই হয়ে গেল 6:4:3। টোটাল টাকা কত? টোটাল টাকা 624, এটা হচ্ছে টোটাল টাকা। টোটাল টাকাকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ, মানে এখানে টোটাল করলে 10 আর 3 13, 13 হচ্ছে 13 দিয়ে ভাগ, যেটা বার করতে হবে সেটা দিয়ে গুণ। সি এর ভাগ বার করতে হবে। ওকে ভাই, সি এর ভাগ কত? সি এর ভাগ 3 ইউনিট, তাহলে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি 624/13, 4 13 আমাদের এখানে হয়ে যাবে 52, এটা হয়ে যাবে আমাদের 104, 7 8, 8 দিয়ে গুণ করলে আমরা এখানে পেয়ে যাবো 8 13 104, 48 হচ্ছে। তাহলে এটা কাটলে কত হচ্ছে ভাই? 48। 48 ইন্টু 3 যদি করি, 3 8 24, 4 হাতে আমার 2, 3 4 12 আর 2 14, 144 আসছে। তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার, সি এর ভ্যালু হবে 144। ক্লিয়ার ভাই? নো দিক্কত। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে এ বি সি এর বেতনের অনুপাত যথাক্রমে 1:2:3। এ বি সি এর বেতনের অনুপাত 1:2:3। বহুত বড়িয়া। বি এবং সি এর মোট বেতন আমাদের 12,000 টাকা বলছে। তাহলে এ থেকে সি এর বেতন কত শতাংশ বেশি? তো পার্সেন্টেজে যদি আমাদের অ্যান্সার জানতে চায় তাহলে আমাদের এরকম এক্স্যাক্ট ভ্যালুর কোনো দরকারই পড়ে না, এর জন্য এই কোশ্চেনটা আমি রেখেছিলাম। তো এইটা ছাড়াই আমি অ্যান্সার দেবো ডাইরেক্ট। দেখো বলছে এ থেকে সি এর বেতন কত বেশি, তাহলে এ থেকে সি কত বেশি? এ হচ্ছে 1, সি হচ্ছে 3, তাহলে কত বেশি? 2 বেশি। কার সাথে তুলনা করা হচ্ছে? এ এর সাথে, তাহলে এখানে কত বেশি? 2 বেশি, তাহলে এই 2টা উপরে লিখবো। যার সাথে তুলনা করা হচ্ছে, এখানে এ এর সাথে তুলনা করা হচ্ছে যে এর থেকে কত বেশি, তাহলে এর ভ্যালু 1, তাহলে 1 উপরে লিখবো। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করবো। 2 ইন্টু 100 কত? 200% অ্যান্সার, 200% বেশি। তাহলে এরকম টাইপের কোশ্চেন আসলে ডাইরেক্ট আমরা এইভাবে সলভ করবো। আমরা এক্স্যাক্ট যে ভ্যালু আছে এই ভ্যালু আমরা নেবই না, এখানে এই ভ্যালুটা দিয়ে অনেকে হয়তো অ্যান্সার বার করার চেষ্টা করছে, বাট এই ভ্যালুর কোনো দরকার নেই, এই ভ্যালু ছাড়াই আমরা অ্যান্সার বার করতে পারবো। ওকে, নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট 10 নম্বর কোশ্চেন। তো 10 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে এ এবং বি একটি একত্রিতভাবে 6:5 অনুপাতে অর্থ বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে। ওকে, এটা ভালো কোশ্চেন আছে। এ আর বি দুজন ব্যক্তি আছে, তারা টাকা বিনিয়োগ করছে কত? 6 আর 5 অনুপাতে টাকা বিনিয়োগ করছে। এরপর বলছে 7 মাস পরে এ তার, এখানে এ হবে, এ তার সম্পূর্ণ মূলধন তুলে নেয় এবং বি তার অর্ধেক মূলধন তুলে নেয়। আচ্ছা, যদি শেষে লভ্যাংশের অনুপাত 4:5 হয় তাহলে বি এর টাকা কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? ভালো অঙ্ক। দেখো
এ আর বি দুজন ব্যক্তি আছে, আমরা এখানে লিখে নিলাম। এবার এ 6 ইউনিট টাকা দিয়েছিল, 6 লেখো। বি 5 ইউনিট টাকা দিয়েছিল, 5 লেখো। বলছে বিনিয়োগ করে ব্যবসা শুরু করলো, 7 মাস পরে এ তার সম্পূর্ণ মূলধন তুলে নেয়। তাহলে এর টাকাটা 7 মাসের জন্যই ছিল, ঠিক আছে। তারপরে এ তার টাকা নিয়ে বাড়ি চলে গেছে, ঠিক আছে। 7 মাস ছিল, তাই ইন্টু 7 করলাম। এরপর বলছে কিন্তু বি তার অর্ধেক মূলধন তুলে নেয়। তো বি এর টাকাও এখানে যে 7 মাসের কথা বলছে, তার মানে বি এরটা এখানে 7 মাস অবধি এইভাবে ছিল। তারপরে কি করলো, বি তার অর্ধেক তুলে নিল, মানে 5-এর থেকে অর্ধেক তুলে নিল, মানে হচ্ছে 5-এর হাফ তুলে নিল। তাহলে আর হাফ পড়ে রইলো, মানে 2.5 পড়ে রইল। সেই 2.5 বলছে তুলে নিল এবং শেষ লভ্যাংশ তাদের ভাগ হচ্ছে কত, 4:5 অনুপাতে। এবার এই টাকাটা কি কত দিনের জন্য ছিল আমরা জানি না, আমরা ধরে নিলাম এই টাকাটা এক্স দিনের জন্য ছিল, ঠিক আছে। এবার তারপরে তাদের লাভের যে অনুপাতটা হচ্ছে সেটা হচ্ছে 4:5 অনুপাতে লাভ হচ্ছে। আচ্ছা, বি এর টাকা কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? তাহলে বি এর এখানে তো 7 মাস টাকা ছিল, আর এই টাকাটা এক্স মাস, এই এক্সের ভ্যালু বার করলে আমরা এখানে সাথে এক্সের যোগ করে দেবো, টোটাল কত দিনের জন্য টাকা ছিল বেরিয়ে যাবে। এখানে এইটুকু একটু ক্যালকুলেশন, আর কিছু নেই, ঠিক আছে। এবার দেখো সিম্পল, কোনাকুনি গুণ করো। এখানে পাচ্ছি 5 6 30, 3 7 21, 210। 4 দিয়ে গুণ করলে এখানে পাবো 4 5 20, 7 2 14, 140। 4 দিয়ে গুণ করলাম, 4 5 20, 20 ইন্টু 7, 140 প্লাস 5 আর এদিকে 4 মানে 10, 10x। আড়াইয়ের সাথে যদি 4 গুণ করি 10x, আর 5 6 30, 3 7 21, 210। তাহলে এখানে পাচ্ছি 10x ইকুয়াল টু 210 মাইনাস 140। ওকে, তাহলে 10x ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 140, 60 70, ঠিক আছে, 70 আসবে। 0 0 ক্যান্সেল, এক্স ইকুয়াল টু 7। তাহলে এখানে 7 মাসের জন্য আরও টাকাটা ছিল। তাহলে বি এর টাকা টোটাল ক মাসের জন্য ছিল? প্রথমে তো 7 মাসের জন্য এখানে ছিল, দেখো 7 মাস প্লাস, আর এইখানে এক্স মাসের জন্য ছিল প্লাস এক্স। আর এক্সের ভ্যালু কত পেয়েছি আমরা? এক্সের ভ্যালু পেয়েছি 7 মাস। তাহলে এখানে 7 মাস প্লাস 7 মাস, টোটাল বি এর টাকাটা ছিল 14 মাস, ঠিক আছে। তাহলে অপশান সি ইজ কারেক্ট, ভালো অঙ্ক ছিল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 11 নম্বর কোশ্চেন। তো এই ক্লাসগুলো যদি রেগুলার করো, তোমাদের যে টাইপের কোশ্চেনে কনফিউশন হয়ে যায় পরীক্ষার খাতায়, তোমরা করতে পারো না, সেই টাইপের কোশ্চেন তোমরা ইজিলি করতে পারবে। তো 11 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে দুটি শহর এ এবং বি অন্যের থেকে 500 কিলোমিটার দূরত্বে আছে। এই টাইপের কোশ্চেন লজিক দিয়ে পুরো হয়ে যাবে, দেখো। তাহলে এ আর বি এর মধ্যে দূরত্ব আমাদের এখানে বলছে 500 কিলোমিটার। নো দিক্কত, নো প্রবলেম। একটি ট্রেন সকাল 8টায় এ থেকে, এটা এ এটা বি, সকাল 8টায় মানে 8 AM, সকাল 8টার সময় বিতে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাত্রা করে। তাহলে এদিকে একটা ট্রেন যাত্রা করছে বি এর দিকে 70 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এবার আমাদের বলছে অন্য একটি ট্রেন বি থেকে এতে 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাত্রা শুরু করছে, 110 কিলোমিটার পার আওয়ার গতিতে যাত্রা করছে। দুটি গাড়ি কখন একে অন্যের সাথে মিলিত হবে? তো দুটো গাড়ি একসাথে এসে কখন মিলিত হবে বার করতে হবে। সিম্পল। এবার দেখো, এটা 8টা দিয়ে চলছে, আর এটা কটা দিয়ে চলছে? 10টার সময়। আচ্ছা, 10 AM, 10টার সময় যেহেতু এটা চলছে, তাহলে এটা 2 ঘন্টা পরে চলছে, 8টা 10টা। তাহলে এই ট্রেনটাকেও আগে 8টা থেকে 10টা অবধি 2 ঘন্টা আমরা চালাবো। 8টা 9টা 10টা, এই ধরো 10টা এখানে বাজবে, 10টা AM। এবার এখানে কত কিলোমিটার আগাবে? দেখো, ঘন্টায় 70 কিলোমিটার যদি আগায়, তাহলে এখানে 1 ঘন্টায় 70 কিলোমিটার, এখানে আরও 1 ঘন্টায় 70 কিলোমিটার, তাহলে 140 কিলোমিটার 2 ঘন্টায় আগাবে, ঠিক আছে। তাহলে টোটাল ছিল 500 গ্যাপ, তার মধ্যে 140 আগিয়ে গেছে। তাহলে 140 যদি আমরা বাদ দিই, 500 থেকে 140 বাদ দিলে আর পড়ে আছে 360 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স এখন 360। এবার এই যে 360 কিলোমিটারের যে ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা এবার দুটো ট্রেনই একসাথে চলছে, দেখো 10টা দিয়ে, এই ট্রেনটাও চলছে 10টা দিয়ে, এই ট্রেনটাও একসাথে 10টা দিয়ে চলছে। তো দুটো ট্রেন যদি বিপরীত দিক থেকে এভাবে আসে, তাহলে এখানে স্পিড যোগ হয়ে যায়। তাহলে এখানে এই প্রথমটা, এটার স্পিড কত ছিল? 70 কিলোমিটার, আর এটার 110 কিলোমিটার পার আওয়ার, যোগ করলে 180 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। তাহলে এখানে টাইম বার করার জন্য করব, যে ডিস্টেন্সটা বাকি আছে 360, সেটাকে এই দুটো স্পিড দিয়ে যোগ করে ভাগ করে দেবো। তার মানে এই দুটো স্পিডের যোগফল কত হবে? 180। তাহলে সিম্পল 180 দিয়ে ভাগ করে দেবো, এটাই হচ্ছে কথা। তাহলে এটা যদি আমরা কাটি, 0 0 ক্যান্সেল, 18 2 36। তাহলে এখানে টাইম লাগবে কত? 2 ঘন্টা। তাহলে 10টার পরে আর 2 ঘন্টা পরে মিলিত হবে, তাহলে 11টা 12টা, তাহলে 12টা PM তারা মিলিত হয়ে যাবে, দুপুর 12টায়, ঠিক আছে। অপশন বি ইজ কারেক্ট। এই কোশ্চেনের মধ্যে কিচ্ছু থাকে না, শুধু একটু লজিক তোমার ক্লিয়ার থাকতে হবে, ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তাও তুমি পুরো বুঝালাম তাই, নাহলে অনেক ফাস্টারও করা যায়। 12 নম্বর কোশ্চেনে আসো। 12 নম্বর কোশ্চেন বলছে একজন কৃষক 61 কিলোমিটার দূরত্ব 9 ঘন্টায় যেতে পারে। আচ্ছা, 61 কিলোমিটার দূরত্ব যেতে তার 9 ঘন্টা টাইম লাগে। সে কিছুক্ষণ 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাঁটে। আচ্ছা, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? এখানে 61 কিলোমিটারের ডিস্টেন্স।
আর টোটাল টাইম কত লাগে, টোটাল টাইম তার এটা লাগে 9 ঘন্টা। এবার বলছে এর মধ্যে কিছু টাইম ধরলাম এক্স কিলোমিটার সে পায়ে হেঁটে হেঁটে গেছে, এবং বাকি কত, এই সে 61 থেকে এক্স বাদ দিয়ে দাও, এই 61 মাইনাস এক্স, বাকি যে দূরত্ব আছে সেটা 9 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সাইকেল চালিয়ে যায়। পায়ে হাঁটা দূরত্ব কত, মানে এই এক্স কিলোমিটার যেটা পায়ে হেঁটে গেছে এখান থেকে এটুকু, সেটা আমাদের এখান থেকে এটুকু বার করতে হবে। তাহলে সিম্পল আমরা কী করবো, দেখো এখানে যেহেতু টোটাল টাইম আমাদের দেওয়া আছে 9 ঘন্টাটা টোটাল টাইম দেওয়া আছে, ঠিক আছে, 9 ঘন্টা টোটাল টাইম লাগে। তো টোটাল টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স প্রথমে আমি ধরে নিচ্ছি যে এক্স কিলোমিটার পায়ে হাঁটার স্পিড ডিস্টেন্সটা গেছে, তখন তার স্পিড ছিল কত, পায়ে হেঁটে 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্পিড 4 কিলোমিটার। তো ডিস্টেন্স বাই স্পিড করলে কী আসবে, আমাদের টাইম আসছে। তাহলে এখানে আমরা টাইম পেলাম, প্লাস পরে বাকি কতটা গেছে, 61 মাইনাস এক্স কিলোমিটার। তো 61 মাইনাস এক্স কিলোমিটার যখন গেছে তখন সে গেছে 9 কিলোমিটার স্পিডে, তাহলে বাই 9। তো টোটাল টাইম এতে কত লেগেছে, টোটাল টাইম লেগেছে 9 ঘন্টা, তাহলে এখানে ইকুয়াল টু টোটাল টাইম যেহেতু আছে তো টাইম লিখে দেবো 9। ওকে, এবার সিম্পল ক্যালকুলেশন করো, এক্সের ভ্যালু এখান থেকে ইজিলি বেরাবে, কোনো দিক্কত নেই। 4 নং এখানে হয়ে যাবে 36, 9 দিয়ে কাটলে এটা হয়ে যাবে, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 9, তাহলে 9x। তো 4 এখানে 9 দিয়ে কাটলে এটা হবে 4, 4-এর সাথে 61 গুণ হবে, 4 অক্ষে 4, 4 6 24, আর এদিকে হবে মাইনাস 4x। ওকে, ইকুয়াল টু হয়ে যাবে 9। এবার 9x থেকে 4x যদি আমরা বাদ দিই, এখানে পড়ে থাকবে আমাদের 5x প্লাস 244। ওকে, 36 ইন্টু 9 যদি আমরা কোনাকুনি গুণ করি, 6 নং 54, 4 হাতে আমার 5, আর 3 নং 27, আর এদিকে হয়ে যাবে হচ্ছে 5, তার মানে আমাদের 32। তো 244 এটা উপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, 244 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 5x ইকুয়াল টু কত হবে, এবার যদি আমরা বিয়োগ করি, এখানে হয়ে যাবে 4 বিয়োগ করলে 0, তো এদিকে যদি আমরা এখানে 4 লাগাই, কিতনা হচ্ছে ভাই, 324, এদিকে 244, এদিকে হয়ে যাচ্ছে 0, 4 8 হয়ে যাচ্ছে 80, 5 16 80। তাহলে এখানে অ্যান্সার কত আসছে, 16। এক্সের ভ্যালু 16, তাহলে পায়ে হেঁটে গেছে কত, 16 কিলোমিটার। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটায় আসি আমাদের 13 নম্বর কোশ্চেনে। তো 13 নম্বর কোশ্চেনে এখানে বলছে দুটি ট্রেন প্রতিটি 210 মিটার লম্বা। তাহলে এই একটা ট্রেন আছে যার দৈর্ঘ্য 210 মিটার, এই আরেকটা ট্রেন আছে যার দৈর্ঘ্য 210 মিটার। ওকে মেরে ভাই, এদের মধ্যে একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনকে পাশের লাইনে এত কিলোমিটার গতিতে আসছে। আচ্ছা, একটা দাঁড়িয়ে আছে আর একটা পাশ থেকে আসছে, পরস্পর মিলিত হওয়ার কতক্ষণ পরে এই ট্রেনটি দাঁড়িয়ে থাকা ট্রেনকে পার করবে, মানে একটা ট্রেন আরেকটা ট্রেনকে কতক্ষণে পার করবে, তার মানে টাইম বার করতে হবে। টাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স এখানে দুটো ট্রেনের যদি এরকম আলাদা আলাদা দুজনেই ডিস্টেন্স থাকে, তাহলে ডিস্টেন্সটা সিম্পলি কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 210 210 420, তাহলে ডিস্টেন্স 420 মিটার। বাই স্পিড করবো, স্পিড একটা ট্রেনের স্পিড দেওয়া আছে 84 কিলোমিটার, তাহলে 84 দিয়ে ভাগ করে দাও। যেহেতু এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, এটা মিটার পার সেকেন্ডে নিতে হবে, যেহেতু উপরেরটা মিটারে আছে, তো মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ, নিচে যে 18টা আছে সেটা সিম্পল উপরে চলে যায়। ব্যাস এইটুকুই কনসেপ্ট জানা থাকতে হবে, অঙ্ক কমপ্লিট। এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে যে 0 আছে এটাকে, 0টাকে 10 ভেবে কাটো, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর 7 দিয়ে কাটলে 6 7 42, 7 12 84, 6 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 42-এর ডবলই তো আছে, এটা এত কিছু করার দরকারই নেই। 42 84 আছে, 42-এর ডবল আছে এটা, 2-এর সাথে 2 ক্যান্সেল, 18 পড়ে আছে, তাহলে টাইম লাগবে কত, 18 সেকেন্ড। ক্লিয়ার মেরে ভাই, নো দিক্কত, 18 সেকেন্ড, অপশান ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 14 নম্বর কোশ্চেন। এখানে বলছে দেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ধাবমান 240 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন তার বিপরীত দিক থেকে আগত 48 কিলোমিটার গতিতে 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কতক্ষণে অতিক্রম করবে। এখানেও আমাদের টাইম বলছে, তোমার এই অঙ্কগুলো একটু করা থাকতে হবে, করিয়েও দিয়েছি ইউটিউবে, ফ্রি অফ কস্ট আছে। তো টাইম ইকুয়াল টু আমাদের কী হবে, সেম আবার ডিস্টেন্স বাই স্পিড। এই ক্ষেত্রে ডিস্টেন্স দুটো ট্রেনের কত, একটা 240 আর একটা 270, তাহলে টোটাল ডিস্টেন্সটা কী হয়ে যাবে, দুজনেই যদি ডিস্টেন্স থাকে ডিস্টেন্সটা যোগ হয়ে যাবে, তাহলে 200 200 400, আর এদিকে আর 110 মানে হচ্ছে 510, ডিস্টেন্স 510 মিটার। আর স্পিডটা কত হয়ে যাবে, যদি বিপরীত দিক থেকে দুটো ট্রেন আসতে থাকে তাহলে স্পিড যোগ হয়ে যায়, ঠিক আছে। তার মানে এখানে স্পিড কত, 60, আর এদিকে 48, দুটো বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে ধাবমান বলছে, তাহলে স্পিড যোগ করো, তাহলে এটা হয়ে যাবে 108, ঠিক আছে। এবার এটা কিলোমিটার পার আওয়ারে আছে, উপরেরটা মিটারে আছে, তাহলে নিচেরটা মিটারে নেওয়ার জন্য আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য। তাহলে 5 এখানে 5ই থাকবে, 18 নিচের 18টা উপরে চলে যাবে। ক্লিয়ার ভাই? আবার এই 5 দিয়ে 0কে 10 ভেবে কাটে দাও, তাহলে এখানে 5 দুগুণে 10 2 হয়ে গেল। আর এটি যদি আমরা কাটাকাটি করি, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 দিয়ে কাটলে 9 9, 9 দুগুণে 18, আর যদি আমরা এটা দিয়ে কাটি, দেখো 2 দুগুণে 4, এই 4 দিয়ে যদি আমরা নিচে কাটি, 3 4 12 3, তাহলে 3 দিয়ে 51কে কাটলে 3 17 51, তাহলে টাইম কত লাগবে, টাইম লাগবে 17 সেকেন্ড, ঠিক আছে।
কিছু নেই অঙ্কতে, জাস্ট তোমার একবার বাড়িতে করা থাকতে হবে। 17 সেকেন্ড, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 15, আজকে লাস্ট কোশ্চেন এটা। তো 15 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, এখানে বলছে কোনো যন্ত্রচালিত নৌকার, আচ্ছা মানে যেটা মোটর দিয়ে চলে, স্থির জলে গতিবেগ আমাদের বলছে 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা জানি তিনটে এরকমভাবে বক্স আঁকবো। বোট অ্যান্ড স্টিমটা সবাই অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো, অনেক সুন্দর করে ক্লাস করানো আছে। তো স্থির জলে গতিবেগ এটা মিডিলেরটা, তো স্থির জলে গতিবেগ আমাদের 55 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের স্রোতের অনুকূলে, এটা আমাদের স্রোতের প্রতিকূলে, কারণ স্রোত আমাদের এদিকে, স্রোতের এদিকে হয়ে যায় স্রোতের অনুকূল। ক্লিয়ার ভাই? আর এটা হচ্ছে আমাদের স্রোত এগুলো। এবার বলছে যে স্রোতের অনুকূলে তার সে যাচ্ছে 80 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা 20 মিনিটে। তাহলে 80 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট মানে 80 মিনিট, 80 মিনিটে যাচ্ছে। তাহলে আমাদের এখানে 60 মিনিটে কত যাচ্ছে আমরা পার করবো, স্পিডটা আমরা ঘন্টায় পার করবো। তাহলে এখানে 60 কিলোমিটারই যাবে, তাহলে এখানে অনুকূলে গতিবেগ হয়ে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে 45 থেকে 60 হওয়ার জন্য কত বৃদ্ধি পাচ্ছে, 15। তাহলে এখানে স্পিড হচ্ছে স্রোতের 15, তাহলে এখানেও স্রোতের বেগ 15। তাহলে 45 থেকে বিপরীত দিকে 15 মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে প্রতিকূল স্পিড 30। এবার আমাদের এখানে বলছে তাহলে ওই একই দূরত্ব, মানে এই 80 কিলোমিটার দূরত্বই স্রোতের বিপরীতে যেতে কত সময় লাগবে। স্রোতের বিপরীতে স্পিড কত, 30। তাহলে এখানে টাইম বার করার জন্য ডিস্টেন্স বাই স্পিড করবো। স্পিড কত, 30, স্রোতের প্রতিকূলে 30, তাই 30 দিয়ে ভাগ, 0 0 ক্যান্সেল, 3 দিয়ে যদি আমরা কাটি 3 দুগুণে 6, 2/3 আসবে। তাহলে 2 ঘন্টা 2/3। এবার দেখো এই 2/3 যেটা আছে, এটা যদি আমরা মিনিটে নিই 60 দিয়ে গুণ করতে হবে, 3 20 60, 20 দুগুণে 40। তাহলে এখানে কত পাচ্ছি, 2 ঘন্টা 40 মিনিট। ওকে মেরে ভাই, নো দিক্কত। 2 ঘন্টা 40 মিনিট, অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসে আমাদের 15টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেন আমরা ডিটেলসে পুরোপুরি সলিউশন দিলাম, যাতে তোমাদের একটা অঙ্কতে অসুবিধা না হয়। এরকমভাবে আমাদের 100 দিন কন্টিনিউ ক্লাসটা চলতে থাকবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ। ওকে।